নতুন বৌমাকে দুপুরবেলা মাংস কষাতে দেখে আগমনী দেবী খুবই খুশি হয়। আসলে আগমনী দেবী এবং তার পরিবারের প্রত্যেকেই মাটন খেতে খুবই ভালোবাসে। তাই নতুন বৌমাকে সেদিন মাংস রান্না করতে দেখে আগমনী দেবী একটা বাটি হাতে নিয়ে বৌমার কাছে চলে আসে। বাহ বৌমা, মাটনটা থেকে তো খুব ভালো গন্ধ বেরিয়েছে। আমাকে 2-3 পিস মাটন কষা দাও। এমনিতেও তো তোমার নুন ঝাল ঠিক হয়েছে কিনা টেস্ট করে দেখতে হবে। আমি তোমাকে প্রথমেই টেস্ট করে বলে দিচ্ছি, সঙ্গে কিন্তু সোনিয়া আর রূপমের জন্য মাটন কষা তুলে রেখো। ওরা কিন্তু মাটন কষা খেতে খুব ভালোবাসে। কিন্তু মা, আমি তো বাজার থেকে চিকেন এনে রান্না করছি। আপনি চিকেন কষাকে ভুল করে মাটন কষা ভেবেছেন। দিন, আমি আপনাকে চিকেন কষা বাটিতে তুলে দিচ্ছি। আপনি আমাকে খেয়ে বলবেন সবকিছু ঠিক আছে কিনা। চিকেনের কথা শুনে আগমনী দেবীর একটুও ভালো লাগে না, কারণ তারা শুধুমাত্র মাটন খেতেই পছন্দ করে। চিকেন খেলেই তাদের যেন কেমন শরীর খারাপ করে। মাটন ছাড়া অন্য কোনো মাংস মোটেই তাদের ভালো লাগে না। অন্যদিকে পূজা আবার চিকেন লাভার ছিল, তাই পূজা বিয়ের পরের দিনই মুরগির মাংস রান্না করবে বলে ঠিক করে। উফ বৌমা, আমরা কিন্তু কেউ চিকেন খেতে খুব একটা পছন্দ করি না, তাই তোমাকে আবার আমাদের সবার জন্য মাটন রান্না করতে হবে। আমি যদি জানতাম যে তুমি চিকেন কষা রান্না করছো, তাহলে আমি কখনোই এখানে মাংস কষা খেতে আসতাম না। যাও, এখনই বাজারে গিয়ে মাটন নিয়ে এসো। এমন সময় রূপম 3 কেজি মাটন নিয়ে বাড়িতে ফেরে, আর পূজাকে আবার নতুন করে মাটন কষা রান্না করতে হবে শুনি সে খুবই বিরক্ত হয়ে ওঠে। কিন্তু পূজা যেহেতু নতুন বউ, তাই তার কিছু বলার থাকে না। পূজা, তুমি আজকে বাজারে গিয়ে মাটন কিনে আনুনি বলে মাটনের দোকানদার আমাকে জোর করে 3 কিলো মাটন ধরিয়ে দিল। আসলে আমরা প্রত্যেকদিন প্রায় মাটন খেয়ে থাকি, তো তাই তুমি বাজারে গেলে আমাদের জন্য প্রত্যেকদিন মাটন কিনে আনবে, বুঝেছো? পূজা আর কিছু না বলেই সবার জন্য রেয়াজি মাটন এবং পোলাও রান্না করতে শুরু করে। কিন্তু পোলাও রান্না করতে গিয়ে পূজার নাকে গন্ধ লাগে, কারণ সে একদমই মাটনের গন্ধ সহ্য করতে পারে না। তাই সে কখনোই মাটন রান্না করতে পছন্দ করত না। এভাবেই কোনো রকমে মাটন রান্না হয়ে গেলে পূজা সবাইকে খাবার পরিবেশন করে, যা দেখে তার পরিবারের সবাই খুবই খুশি হয় এবং প্রত্যেকেই পেট ভরে অনেক অনেক করে মাটন খেয়ে নেয়। পরের দিন, বৌমা, কালকে কিন্তু তুমি মাটন কষাটা দারুণ রান্না করেছিলে। আজকে কিন্তু তুমি মাটনের চর্বি দিয়ে পকোড়া বানাবে, মাটনের মেটে কষা, মাটন ভুনা আর সঙ্গে করে বেশি করে গার্লিক নানও বানাবে। মাটনের এই আইটেমগুলো দিয়ে গার্লিক নান খেতে খুব ভালো লাগে। শাশুড়ি মায়ের কথা শুনে পূজা সেদিন মাটনের চর্বির পকোড়া, ভুনা মাটন মেটে কষা এবং গার্লিক নান রান্না করে, আর তার পরিবারের সবাই পেট পুড়ে খাওয়া দাওয়া করে। এভাবে প্রত্যেক দিনই আগমনী দেবীর পরিবার পূজাকে নতুন নতুন মাটনের আইটেম রান্না করতে বলে। কিন্তু প্রত্যেক দিন এরকম ভাবে মাটন রান্না করতে গিয়ে পূজা একেবারে বিরক্ত হয়ে ওঠে। দূর বাবা, প্রত্যেকদিন এভাবে মাটন রান্না করতে আমার একদম ভালো লাগে না। প্রত্যেকদিন গাটা যেন কেমন গুলিয়ে ওঠে। রোজ এভাবে মাটন রান্না করতে থাকলে আমার মনে হচ্ছে শরীর খারাপ করবে। আজকে বরং আমি নিজের জন্য চিকেন কষা রান্না করে ফ্রিজে রেখে দেব। এই মনে করে পূজা নিজের জন্য অনেকটা চিকেন কষা রান্না করে ফ্রিজে রেখে দেয়। কিন্তু সেই টিফিন কৌটোটা ছিল সোনিয়ার। কিছুক্ষণ পর সোনিয়া যখন ফ্রিজ খুলে তার টিফিন কৌটোটা নিতে আসে, তখন সে ভাবে সেই কৌটোর মধ্যে মাটন রাখা আছে। উফ বৌদি, মাটন কষাটা যা বানিয়েছে না, দেখো দেখো, তোমরাও সবাই খেয়ে দেখো কি সুন্দর মাটন কষা বানিয়েছে। যাই বলো তাই বলো, আমার নতুন বৌদি এত ভালো মাটন রান্না করতে পারে যে রেস্টুরেন্টের রান্নাকেও কিন্তু হার মানিয়ে দেবে। এই বলে সোনিয়া, আগমনী দেবী এবং রূপম অনেকটা করে চিকেন কষা মুখের মধ্যে ভরতে শুরু করে। কিন্তু তারা একদমই বুঝতে পারে না সেটা আসলে মাটন কষা নয়, বরঞ্চ চিকেন কষা ছিল। আর যেহেতু চিকেন খেলে তাদের বমি হতো, তাই তারা কখনোই বাড়িতে চিকেন রান্না করার চেষ্টা করত না। তারা বেশিরভাগ ক্ষেত্রে মাটন খেত। কিন্তু সেদিন ভুলবশত তারা চিকেন কষা খাওয়ার পর তাদের ভীষণই বমি হতে শুরু হয়। এটা তো মাটন কষা নয়, এটা মনে হচ্ছে যেন চিকেন কষা। এই চিকেন কষাটা নিশ্চয়ই বৌমা ফ্রিজে রেখেছিল। দেখলি তো, ভুলবশত চিকেন কষা খেয়ে কেমন আমাদের শরীর খারাপ করলো। বৌমা, তুমি কেন ফ্রিজে চিকেন কষা রেখেছিলে? আমি তো আমার জন্য চিকেন কষা রেখেছিলাম। আমি কি করে বুঝবো আপনারা মাটন ভেবে আমার চিকেন কষা খেয়ে নেবেন? আসলে আমার আবার মাটন কষা খেতে খুব একটা ভালো লাগে না, তাই আমি নিজের জন্য চিকেন কষা রান্না করেছিলাম।
উফ, তোমাকে না কতবার বলেছি তুমি নিজের জন্য চিকেন কষা রান্না করলেও আমাদের চোখের সামনে কখনো নিয়ে আসবে না, কারণ চিকেন দেখলেই আমাদের গা গোলায়। দেখেছো তো আজকে আমাদের কেমন শরীর খারাপ করলো। ছাড়ো, আজকে তোমাকে কিছু রান্না বান্না করতে হবে না। এই রূপম, তুই আমাদের জন্য অনলাইনে খাবার অর্ডার কর। এই বলে তারা রেস্টুরেন্ট থেকে মাটন বিরিয়ানি, মাটন চাপ, মাটন কোরমা ইত্যাদি খাবার দাবার অর্ডার দিয়ে খেয়ে নেয়, যা দেখে পূজার খুবই রাগ হয়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন আগমনী দেবী ফোনে একটা ইটিং শো এর ভিডিও দেখতে শুরু করে, আর যা দেখে তার খুবই ইটিং শো করার ইচ্ছা হয়। এই সোনিয়া, ফোনে দেখ সবাই কত বেশি বেশি করে মাটন খাচ্ছে। আমাদের বাড়িতেও তো অনেক মাটন রান্না হয়, তাহলে আমরাও তো মাটনের ইটিং শো করতে পারি। তাহলে আমরাও অনেক বড় ইউটিউবার হয়ে যাব। হ্যাঁ মা, তুমি কিন্তু ভালো আইডিয়া দিয়েছো। আমরা তো এমনিতেই মাটন খাই, ক্যামেরা অন করে এত বেশি করে মাটন খেলে সবাই আমাদেরকে দেখবে, এতে আমাদের টাকা হবে আর লোকে আমাদেরকে চিনবেও। দাঁড়াও, আমি এখনই বৌদিকে বেশি করে মাটনের আইটেম রান্না করতে বলছি। সোনিয়া এই বলে রান্নাঘরে গিয়ে দেখে তার বৌদি মাটনের ঝোল রান্না করছে, কিন্তু সাধারণ মাটনের ঝোল ইটিং শোতে দেখানো হলে লোকজন হয়তো সেটা পছন্দ করতে নাও পারে। তাই সোনিয়া বলে, বৌদি তুমি এরকম পাতলা মাটনের ঝোল রান্না করছো কেন? কোথায় তুমি মাটন রেজালা, আফগানি মাটন, মাটন শিক কাবাব, গ্রিলড মাটন বানাবে তা নয়, এরকম শুধু মাটনের পাতলা ঝোল রান্না করলে কি আর টেস্ট লাগে বলো তো? দেখো সোনিয়া, আমার শরীরটা খুব একটা ভালো নেই। এমনিতেই প্রত্যেকদিন মাটন রান্না করতে গিয়ে আমার খুবই অস্বস্তি হয়। আজকের মতো তোমরা মাটনের ঝোল খেয়ে নাও। আগের দিন তো তোমাদের জন্য মাটন কষা রান্না করেছিলাম, সেদিন তো তোমরা না খেয়ে রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করে খেলে। বৌমা, তুমি মুখে মুখে চোপা করা একদম বন্ধ করো। আমরা যা বলছি তাই করো। তোমার কাজ আমাদেরকে রান্না বান্না করে খাওয়ানো। আমরা যা খাবো তাই তো তোমাকে রান্না করতে হবে। যাও, এখনই ভালো ভালো মাটনের আইটেম রান্না করে আনো। শাশুড়ি মায়ের কথা শুনে পূজা আবার নতুন করে মাটন রান্না করতে শুরু করে। আর সেদিন পূজার এতটাই শরীর খারাপ করে যে সে কোনো মতে মাটন রান্না করে তার শাশুড়ি মা এবং ননদকে খাবার খেতে দেয়। কিন্তু সে যখন খাবার পরিবেশন করে নিজের ঘরে যাবে, তখনই সোনিয়া বলে, আরে বৌদি তুমি কোথায় চললে? তোমাকে এখন আমাদের জন্য ভিডিও শুট করে দিতে হবে। আমরা কিন্তু মাটন খাওয়ার ইটিং শো করছি। ভালো করে মাটনের আইটেমগুলোর দিকে আর আমাদের মুখের দিকে ফোকাস করবে। কিন্তু তুমি তো মাটনগুলো আরো ভালো করে গার্নিশ করতে পারতে। যাও, আরো বেশি করে ধনেপাতা, বেল পেপার, চেরি, টমেটো এসব নিয়ে এসো, আর মাটনগুলো ভালো করে সাজিয়ে গুছিয়ে দাও। তারপরেই তো লোকজন দেখতে পছন্দ করবে। এমন কথা শুনে পূজার খুবই রাগ হয়, কারণ ইতিমধ্যে পূজার মাথা প্রচন্ড পরিমাণে ঘুরতে শুরু করে। কিন্তু সে যদি এখন ননদের কথা না শোনে, তাহলে তাকে আবার শাশুড়ি মায়ের কাছে কথা শুনতে হবে। তাই পূজা কোনো রকমে আবার মাটনের আইটেমগুলো গার্নিশ করে দেয়। সোনিয়া এবার পূজার হাতে মোবাইল ফোনটা ভালো করে ধরিয়ে দেয়। হে গাইজ, উই আর মাটন লাভার্স। আমাদের মাটন লাভিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা আমাদের পরিবারে শুধু মাটনের আইটেম খাওয়াই দেখতে পাবেন। আমরা পুরো পরিবার মাটন খেতে খুব ভালোবাসি। আপনারাও যদি মাটন খেতে ভালোবাসেন, তাহলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিন। এভাবে সোনিয়া এবং তার মা যতক্ষণ ধরে মাটনের বিভিন্ন রকমের আইটেম খেতে থাকে, ততক্ষণ পূজাকে ক্যামেরা ধরে দাঁড়িয়ে থাকতে হয়। এভাবে প্রত্যেক দিনই সোনিয়া এবং তার মা প্রচুর পরিমাণে মাটন খেতে শুরু করলে পূজাকে প্রত্যেক দিন নিত্য নতুন মাটনের আইটেম রান্না করতে হয়। দেখতে দেখতে এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। কি হলো বৌদি, তুমি আজকে মাটন দিয়ে নতুন কিছু রান্না করছো না কেন? আমাদের আগের মাটন লাভিং ফ্যামিলির মাটনের ভিডিওগুলো ভীষণ ভাইরাল হয়েছে। লোকে আরো বেশি মাটনের ভিডিও দেখার জন্য ডিমান্ড করছে। আমার ভীষণ শরীর খারাপ করছে সোনিয়া। আমি প্রত্যেকদিন এভাবে মাটন রান্না করে অসুস্থ হয়ে পড়ছি। তাই প্লিজ, আমি তোমাদের জন্য আর মাটন রান্না করতে পারবো না। তোমরা রেস্টুরেন্ট থেকে খাবার দাবার অর্ডার করে ভিডিও বানাও। আরে বৌদি, তুমি বুঝতে পারছো না, আমরা যদি রেস্টুরেন্ট থেকে এত বেশি মাটনের আইটেম অর্ডার করতে চাই, তাহলে তো আমাদের প্রচুর টাকা খরচা হয়ে যাবে। তাছাড়াও বেশি কোয়ান্টিটি পাওয়া যাবে না। তুমি উঠে মাটন রান্না করো। এমনিতেও তো আমাদের খাওয়ার জন্য মাটন রান্না করতেই হবে। ঠিক তখনই রূপম 5 কেজি মাটন নিয়ে বাড়িতে আসে, যা দেখে পূজার খুবই রাগ হলেও সে তখনই তার শ্বশুরবাড়ির পরিবারের জন্য বিভিন্ন রকমের মাটন রান্না করে। আর সবাইকে সেই খাবার পরিবেশন করার পর পূজা নিজের ব্যাগপত্র গুছিয়ে বাপের বাড়ির দিকে রওনা দেয়।
রূপম, আমি আমার বাপের বাড়িতে যাচ্ছি, তোমরা নিজেদের জন্য অন্য কোনো বৌমা খুঁজে আনো। আমি আর তোমাদের জন্য এভাবে কষ্ট করে মাটন রান্না করতে পারবো না। আমি মোটেই মাটনের গন্ধ সহ্য করতে পারি না। এতদিন কত কষ্ট করে আমি তোমাদের জন্য রান্না করেছি, তোমরা কখনোই আমার কষ্ট বুঝবে না। আমি আর কিছু পারছি না। উফ বৌমা, প্রত্যেক দিন এই নাটক কিন্তু আমাদের আর ভালো লাগে না। এখন আমাদের শান্তিতে ভিডিও বানাতে দাও। তোমার যা ইচ্ছা তুমি তাই করো, যাও এখান থেকে। এমন সময় সোনিয়া লাইভ ভিডিও করায় তাদের সাবস্ক্রাইবাররা সবাই পূজা এবং তার শাশুড়ি মায়ের সব কথা শুনে ফেলে, যার ফলে সবাই মিলে তাদের ভিডিওতে আজে বাজে মন্তব্য করতে শুরু করে। অন্যদিকে পূজা রাগ করে বাপের বাড়িতে চলে গেলে পরের দিনই পুলিশ আগমনী দেবীর পরিবারকে গ্রেপ্তার করে আর সোজা পূজার মায়ের বাড়িতে গিয়ে পৌঁছায়। বৌমা, তুমি একটু সবাইকে বলে দাও না আমরা তোমাকে নির্যাতন করিনি, তা না হলে পুলিশ আমাদেরকে জেলে ধরে নিয়ে যাবে বলছে। আমরা তোমাকে কখনো মাটন রান্না করতে বলবো না। সত্যি আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে। দেখুন ম্যাডাম, আপনি যতক্ষণ আপনার শ্বশুরবাড়ির লোকেদের সম্পর্কে সত্যি কথা বলছেন, আমরা কিন্তু ওনাদেরকে ধরে নিয়ে যেতে বাধ্য হব। আমরা কিন্তু আপনার শ্বশুরবাড়ির লোকেদের এগেনস্টে হ্যারাসমেন্টের কমপ্লেন পেয়েছি। না না অফিসার, আপনি চিন্তা করবেন না, আপনি কেসটা উইথড্র করে নিন। আসলে আমাদের মধ্যে একটু রাগারাগি হয়েছিল, তাই আমি বাপের বাড়িতে চলে এসেছি, এমন কোনো ব্যাপার নয়। আপনি তো দেখলেন আমার শ্বশুরবাড়ির লোকেরা কত ভালো, ওনারা আমার কাছে ক্ষমা চাইছে। পূজা অনেক বোঝানোর পর ইন্সপেক্টর পূজার শ্বশুরবাড়ির পরিবারকে ছেড়ে দেয়। এরকম ঘটনার ফলে পূজার শ্বশুরবাড়ির লোকজন এতটাই ভয় পেয়ে যায় যে তারা আর কখনোই মাটন রান্না করার জন্য পূজার উপর চাপ দেয় না। তাদের মাটন খাওয়ার ইচ্ছা হলে তারা নিজেরাই রান্না করে নেয় কিংবা তারা রেস্টুরেন্টে গিয়ে মন ভরে মাটন খেয়ে আসে। লতিকা তার 13 বছরের মেয়ে মিতালির সঙ্গে বসবাস করত। সে মিসেস মাধুরী দেবী নামে এক ধনী মহিলার বাড়িতে কাজ করত। একদিন লতিকা যখন মাধুরী দেবীর বাড়িতে কাজ করতে যাচ্ছিল, তখন মিতালি তাকে বলে, ও মা, আজকে তো তোমার মেম সাহেবের মেয়ের বিয়ে বাড়িতে আজকে নিশ্চয়ই বিরিয়ানি রান্না হবে। অনেকদিন হয়ে গেল বিরিয়ানি খাওয়া হয় না। তুমি আজকে আমার জন্য বিরিয়ানি নিয়ে আসবে তো মা? তোমাদেরকে তো আজকে বিরিয়ানি খেতে দেবে নিশ্চয়ই। খাবার বেঁচে গেলে হয়তো আমাদেরকে খেতে দেবে, তবে তুই চিন্তা করিস না মা, আমি তোর জন্য বিরিয়ানি নিয়ে আসবো। এই বলে লতিকা মাধুরী দেবীর বাড়িতে কাজ করতে চলে যায়। লতিকা এবং অন্যান্য কাজের মেয়েদেরকে সারাদিন খুবই পরিশ্রম করতে হচ্ছিল, কারণ আত্মীয়দের দেখাশোনার দায়িত্ব তাদের উপরেই দেওয়া হয়েছিল। লতিকা কাজ করতে করতে মাধুরী দেবীকে দেখতে পেয়ে বলে, মেম সাহেব, বলছি যে আমার একটা মেয়ে আছে, ও বিরিয়ানি খেতে খুব ভালোবাসে। আপনাদের বিয়ে বাড়িতে তো দেখলাম বিরিয়ানি হয়েছে। বাড়ি যাওয়ার সময় আমাকে অল্প একটু মেয়ের জন্য বিরিয়ানি দেবেন না ম্যাডাম? মেয়েটা খুব খুশি হবে। আরে বাবা, কাজের সময় এসব কি? বাড়িতে এখন ভর্তি লোকজন, তোমার মন এখন বিরিয়ানির দিকে পড়ে আছে? সবাই খেয়ে দিয়ে চলে যাক, তারপর যা বাঁচবে তোমাদেরকে দেওয়া হবে। এতে আবার বলার কি আছে? কাজ করো এখন মন দিয়ে। এই বলে মাধুরী দেবী সেখান থেকে চলে যায়। রাত্রিবেলা সমস্ত আত্মীয় স্বজন খাওয়া দাওয়া করে চলে গেলে লতিকা দেখে বিয়ে বাড়িতে এখনো 1 হাঁড়ি বিরিয়ানি রাখা আছে। এই দেখে লতিকা খুবই খুশি হয়ে সেখানকার অন্যান্য কাজের মেয়েদেরকে বলে, এই তোরা দেখ, এখনো 1 হাঁড়ি বিরিয়ানি বেঁচে আছে। বিয়ে বাড়ির সব লোকজন তো খেয়ে চলে গেছে, আর তো কারোর খাওয়া বাকি নেই। মেম সাহেব আমাকে বলেছিলেন যা বেঁচে যাবে আমাদেরকে দিয়ে দেবেন। মনে হচ্ছে মেম সাহেব এটা আমাদেরকে ভাগ করে নিতে বলবেন। আমি একবার মেম সাহেবকে জিজ্ঞাসা করে আসি। আরে জিজ্ঞাসা করে কোনো লাভ হবে না, এরা খুবই বড় লোক। এই 1 হাঁড়ি বিরিয়ানি ওদের কাছে কিছুই না, এটা কেউই খাবে না, শুধু শুধু এটা রেখে পচিয়ে ফেলে দেবে। তুমি চলো তো, তাড়াতাড়ি 5 ভাগে ভাগ করো বিরিয়ানিটা। লতিকা আর কিছু না বলে বিয়ে বাড়ির বেঁচে যাওয়া 1 হাঁড়ি বিরিয়ানি নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয়। লতিকা মনে মনে ভীষণ খুশি হচ্ছিল এই ভেবে যে অনেকদিন পর সে আজকে তার মেয়েকে বিরিয়ানি খাওয়াতে পারবে। সে আর দেরি না করে বিরিয়ানি নিয়ে বাড়ি চলে আসে। বিরিয়ানি দেখে তার মেয়ে মিতালি ভীষণ খুশি হয়। মা, তুমি এনেছো? আমি অনেকক্ষণ থেকে বিরিয়ানির জন্য অপেক্ষা করছিলাম। আজকে আমি পেট ভরে বিরিয়ানি খাবো। চলো মা, আমরা দুজনে বিরিয়ানি খাই। মিতালি এবং তার মেয়ে লতিকা দুজনে মিলে পেট ভরে বিরিয়ানি খায়। খাওয়া দাওয়া করে তারা দুজনে ঘুমিয়ে পড়ে। কিন্তু কিছুক্ষণ পরেই মাধুরী দেবী তাদের বাড়িতে এসে উপস্থিত হয়। মাধুরী দেবী খুবই জোরে জোরে লতিকাদের বাড়ির দরজায় ধাক্কা মারতে থাকে। এত রাতে কখনোই লতিকাদের বাড়িতে কেউ কখনো আসে না,
তাই সে খুবই ভয়ে ভয়ে দরজা খুললে মাধুরী দেবীকে দেখে চমকে ওঠে। এ কি মেম সাহেব, এত রাতে আপনি এখানে? কি হয়েছে? সব ঠিক আছে তো? না, কিচ্ছু ঠিক নেই। তুই সবকিছু নষ্ট করে দিয়েছিস। তোর জন্য আজকে আমার মান সম্মান শেষ হতে বসেছে। তুই বিয়ের বিরিয়ানি চুরি করে নিয়ে পালিয়েছিস? তোর এত বড় সাহস! কি বলছেন কি মেম সাহেব? আমি বিরিয়ানি কখন চুরি করলাম? এটা আপনাকে কে বলল? রান্নাঘরে যে এক হাঁড়ি বিরিয়ানি ছিল ওটা আমরা 5 জনে ভাগ করে নিয়েছি। এটাকে আপনি চুরি বলছেন কেন? একদম মিথ্যা কথা বলবি না। তোর সঙ্গে যারা কাজ করে ওরা তো আমাকে বলল যে তুই সব বিরিয়ানি নিয়ে চলে এসেছিস। মেম সাহেব, ওরা পুরো মিথ্যা কথা বলেছে। আপনি বিশ্বাস করুন, আমরা 5 জনে সমান ভাগে বিরিয়ানি ভাগ করেছিলাম। বেশি বিরিয়ানি আমি নিয়ে আসিনি। আমি আর আমার মেয়ে খেয়েছি, আর অল্প একটু বিরিয়ানি আছে। আপনার বিশ্বাস না হলে আপনি দেখে নিতে পারেন। আমি দেখে কি করব? হ্যাঁ, তুই আমার কাছে বিরিয়ানি চেয়েছিলি তোর মেয়েকে খাওয়াবি বলে। আমি দিইনি বলে তুই এক হাঁড়ি বিরিয়ানি চুরি করে নিয়ে চলে এসেছিস। আর সবচেয়ে বড় কথা, তুই জানিস ওই বিরিয়ানির হাঁড়িটা আমি কিসের জন্য আলাদা করে রেখেছিলাম? ওটা আমি আমার মেয়ের শ্বশুর বাড়িতে পাঠাবো বলে স্পেশাল ভাবে তৈরি করতে বলেছিলাম। তুই সেটা সর্বনাশ করে দিলি। আমাকে ক্ষমা করে দিন ম্যাডাম, আমি জানতাম না যে ওটা আপনি ছোট মেম সাহেবের শ্বশুর বাড়িতে পাঠাবেন। আমি ওদেরকে বলেছিলাম একবার আপনাকে জিজ্ঞাসা করে বিরিয়ানি নেওয়া উচিত, কিন্তু ওরা আমার কথা শোনেনি। ওরা আমাকে ফাঁসিয়ে দিয়েছে। আমি ওদেরকে বিশ্বাস করি, কিন্তু তোর উপর আমার বিশ্বাস নেই। ওরা আমার বাড়িতে অনেক দিন ধরে কাজ করছে। এখন এসব ছাড়। তুই যেখান থেকে পারিস আমাকে এক হাঁড়ি বিরিয়ানি এনে দে। আমি আমার মেয়ের শ্বশুর বাড়িতে পাঠাবো। আমি চাইলেই এখন নিজের টাকা দিয়ে রেস্টুরেন্ট থেকে বিরিয়ানি কিনে নিতে পারি, কিন্তু তোদের মতো গরিবদের শিক্ষা দেওয়ার জন্য আমাকে এটা করতে হচ্ছে। এখন আমি এক হাঁড়ি বিরিয়ানি কোথায় পাবো ম্যাডাম? আপনি একটু দয়া করুন আমার উপর। আমার কাছে তো এখন অত টাকা নেই যে আমি আপনাকে টাকা দেব আর আপনি রেস্টুরেন্ট থেকে বিরিয়ানি কিনবেন। ভুলটা আমারই হয়েছে, আপনাকে জিজ্ঞাসা করা দরকার ছিল। মেম সাহেব, আপনি এই সোনার আংটিটা নিয়ে যান। এটা বিক্রি করে এক হাঁড়ি বিরিয়ানির দাম নিশ্চয়ই উঠে যাবে। ঠিক আছে, তুই তাই দে। তোদের মতো গরিবদের উপর মায়া দেখালে হবে না। আর শোন, তোর মতো বিরিয়ানি চোরকে আমি আমার বাড়িতে কাজে রাখতে পারবো না। কাল থেকে আর কাজে আসার কোনো প্রয়োজন নেই। এই বলে মাধুরী দেবী সেখান থেকে চলে যায়। লতিকা তার কাজটা হারিয়ে ফেলে ভীষণ পরিমাণে কান্নাকাটি করতে থাকে। সে ভাবতেও পারেনি অল্প একটু বিরিয়ানি তার উপর এত ভারী পড়বে। লতিকাকে কান্নাকাটি করতে দেখে তার মেয়ে মিতালিও ভীষণ কষ্ট পায়। মা, তুমি কেঁদো না। এসব আমার জন্য হয়েছে, তাই না বলো? আমি যদি তোমার কাছে বিরিয়ানি খেতে না চাইতাম তাহলে তুমি বিয়ে বাড়ি থেকে বিরিয়ানি আনতে না, আর তোমার সাথে এরকম কিছুই হতো না। না রে মা, তোর এখানে কোনো দোষ নেই। সম্পূর্ণ ভুলটা আমার। বিরিয়ানি আমরা সবাই নিয়েছি, আর ওরা সবাই মিলে শুধু আমাকেই ফাঁসালো। এটাই আমার সবচেয়ে খারাপ লাগছে। তুই ছাড় এসব। অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়। আমি ঠিক আবার কোনো না কোনো কাজ খুঁজে নেব। এভাবেই লতিকা তার মেয়েকে কোনো রকমে ঘুম পাড়িয়ে দেয়, কিন্তু সে সারা রাত ধরে দুশ্চিন্তা করতে থাকে। পরের দিন সকাল হতেই সে কাজের সন্ধানে বেরিয়ে পড়ে। অনেক খোঁজাখুঁজির পর সে একটা জায়গায় কাজ পায়। তোমাকে কি কাজ করতে হবে? আসলে আমাদের 4 জনের একটা টিম আছে। আমরা বিয়ে বাড়িতে গিয়ে রান্না করি। তুমি আমাদের সঙ্গে হেল্পার হিসেবে কাজ করবে। এই যেমন ধরো আলু কাটা, পেঁয়াজ কাটা, মাংস ধোয়া, এরকম নানান রকমের কাজ। তবে আমরা যখনই যেখানে যাব তোমাকে তখনই আমাদের সঙ্গে সেখানে যেতে হবে। ঠিক আছে দাদা, কোনো অসুবিধা নেই। লতিকা পরের দিন থেকেই তার নতুন কাজে লেগে পড়ে। কিছুদিন পরপরই লতিকাকে বিয়ে বাড়িতে রান্নার কাজ করতে যেতে হতো। এরকম ভাবে বেশ কয়েক বছর কাটে। একদিন হঠাৎ করে লতিকার শরীর খুবই খারাপ করে। মিতালি, আজকে আমাকে একটা বিয়ে বাড়িতে রান্নার কাজ করতে যেতে হতো, কিন্তু আমার শরীর তো খুব খারাপ। আমি ওদের সঙ্গে রান্না করতে যেতে পারবো না। আর আমি না গেলে ওদের রান্না বান্নায় খুব অসুবিধা হয়ে যাবে। আমি তো ওদের হাতে হাতে সমস্ত কিছু গুছিয়ে দিই। আমি এর আগেও 2-3টে বিয়ে বাড়িতে যেতে পারিনি। আজকে যদি আমি না যাই তাহলে হয়তো আগের মতো আমি এই কাজটাও হারিয়ে ফেলবো। তুমি চিন্তা করো না মা, আজকে তোমার বদলে আমি ওদেরকে সাহায্য করতে যাব। তুমি এতদিন রান্নার হেল্পার ছিলে, আজকে আমি ওদের হেল্পার হব। তুমি একদম চিন্তা করো না। এই বলে মিতালি তার মায়ের জায়গায় কালীচন্দ্র এবং তার সঙ্গীদের সঙ্গে বিয়ে বাড়িতে চলে যায়। মিতালি দেখতে খুবই সুন্দর ছিল, তাই কালীচন্দ্র এবং তার সঙ্গীরা মিতালির দিকে খুবই খারাপ নজরে দেখতে থাকে।
মিতালি সবটাই বুঝতে পারছিল যে কালীচন্দ্র এবং তার সঙ্গীরা সুবিধার নয়, কিন্তু তবুও সে নিজের কাজ করতে থাকে। এরকম ভাবেই বেশ কিছুদিন কাটে। লতিকার শরীর এখনো ভালো না হওয়ায় মিতালিকে প্রায় প্রত্যেক দিনই বিরিয়ানি রান্নার কাজে যেতে হতো। এরকম ভাবেই ধীরে ধীরে মিতালি খুবই ভালো বিরিয়ানি রান্না করা শিখে যায়। একদিন মিতালি যখন আলু পেঁয়াজ কাটতে ব্যস্ত ছিল, তখন কালীচন্দ্র তার সঙ্গে বাজে ব্যবহার করার চেষ্টা করে। বেয়াদব লোক কোথাকার, অনেকদিন ধরে সহ্য করছি, কিন্তু আর নয়। মেয়ে দেখলেই তোমরা হিংস্র পশু হয়ে যাও, তাই না? আজকে আমি তোমাদের কাজ ছেড়ে দিলাম, আর আমার মাও তোমাদের সঙ্গে কোনোদিনও কাজ করতে আসবে না। তোমার সাহস কি করে হলো আমার হাত ধরার? এই বলে মিতালি কালীচন্দ্রকে একটা চড় মেরে সেখান থেকে চলে যায়। সেদিনের পর থেকে মিতালি ছোট ছোট অনুষ্ঠান বাড়িতে বিরিয়ানি রান্না করে টাকা উপার্জন করা শুরু করে। এরকম ভাবে বেশ কিছুদিন কাটে। মিতালির রান্না করা বিরিয়ানি সকলেই ভীষণ পছন্দ করত, আর সবাই তার খুব প্রশংসাও করত। কিন্তু মিতালি এখনো পর্যন্ত বড় কোনো কাজ পায়নি। ওদিকে কালীচন্দ্র এবং তার সঙ্গীরা মাধুরী দেবীর বাড়িতে একটা অনেক বড় অনুষ্ঠানের কন্ট্যাক্ট পায়। আসলে মাধুরী দেবীর ছেলে বিপ্লবের আজকে বউ ভাতের অনুষ্ঠান ছিল। এই সময় মতো যেন রান্না হয়ে যাওয়া চাই। মেয়ের বাড়ির লোকেরা খুবই ভালো খাবার খাইয়েছে, আমরা যেন কোনো অংশে পিছিয়ে না থাকি। আর বিশেষ করে বিরিয়ানিটা যেন ভালো হওয়া চাই। তোমরা যে যার কাজে লেগে পড়ো এবার। এই বলে মাধুরী দেবী সেখান থেকে চলে যায়। সালা মুটকি আমাদেরকে ধমক দিয়ে গেল নাকি বলতো? এমন করলো যেন আমরা খারাপ রান্না করি। আজকে একদম কাজ করার ইচ্ছা করছে না। চল আগে আমরা মদ খেয়ে একেবারে চাঙ্গা হয়ে যাই, তারপর রান্না করব। পুরো মুডটাই নষ্ট করে দিয়েছে। এই বলে কালীচন্দ্র এবং তার সঙ্গীরা অনেক অনেক মদ খায়। সেদিন তারা অতিরিক্ত মদ খেয়ে ফেলায় তারা আর রান্না করতে পারে না। তারা বিয়ে বাড়িতে মদ খেয়ে নেশাগ্রস্ত অবস্থায় পড়ে থাকে। এই দেখে মাধুরী দেবী ভীষণ পরিমাণে চিন্তায় পড়ে। সর্বনাশ হয়ে গেল রে, শুনেছিলাম এরা নাকি অনেক বড় রাঁধুনি, এরা অনেক বড় বড় অনুষ্ঠানে রান্না করে, কিন্তু এরা যে এরকম মদ মাতাল বেরোবে সেটা কি করে জানবো? আর কিছু ঘন্টা পরেই গেস্ট আসা শুরু করে দেবে। আমি এবার রাঁধুনি কোথায় পাবো? কি করব আমি কিছুই যে বুঝে উঠতে পারছি না। তখন মাধুরী দেবীকে তার এক প্রতিবেশী মহেশবাবু বলে, আমি আপনাদেরকে এই মুহূর্তে একটা ভালো বুদ্ধি দিতে পারি। আমি একটা মেয়েকে চিনি, ওই মেয়েটা খুবই ভালো বিরিয়ানি রান্না করতে পারে। আমার মেয়ের বিয়ের সময় ওই মেয়েটাই বিরিয়ানি রান্না করেছিল। ওর নাম হলো মিতালি। তবে ও বড় বড় বিয়ে বাড়ির অনুষ্ঠানে রান্না করেছে কিনা জানি না। আপনি একবার ওর সঙ্গে কথা বলতে পারেন। আপনি বললে আমি ওর কাছে আপনাকে নিয়ে যাব। মাধুরী দেবী সেই মুহূর্তে কোনো উপায় না পেয়ে মহেশবাবুর সঙ্গে মিতালির কাছে যায়। মিতালির কাছে গিয়ে মাধুরী দেবী হাত জোড় করে তার মান সম্মান রক্ষা করতে বলে। মিতালি তৎক্ষণাৎ বিরিয়ানি রান্নার কাজে লেগে পড়ে। কয়েক ঘন্টা পর যাই, রান্না বান্না কত দূর হয়েছে দেখে আসি। জানি না মেয়েটা অতজনের রান্না করতে পারছে কিনা, আমার তো খুব টেনশন হচ্ছে। এই বলে মাধুরী মিতালি যেখানে রান্না করছিল সেখানে যায়। সেখানে গিয়ে সে দেখে লতিকা বসে বসে বিরিয়ানি খাচ্ছে। এই দেখে মাধুরী ভীষণ পরিমাণে রেগে যায়। তুই এখানে কি করে এলি? তোর এখনো চুরি করে বিরিয়ানি খাওয়ার স্বভাব গেল না? এত বছর পর তুই আমাদের বাড়িতে ফিরে এলি? কে ঢুকতে দিয়েছে এই ভিখারিটাকে এই বাড়ির মধ্যে? চুপ করুন, আপনি কাকে কি বলছেন জানেন? এটা আমার মা। আমি আমার মাকে বিরিয়ানি টেস্ট করতে দিয়েছিলাম। যখনই আমি কোনো বিয়ে বাড়িতে রান্না করি তখনই সেই খাবার পরিবেশন করার আগে আমার মাকে আমি খাবারটা টেস্ট করতে বলি। আমার মা সব ঠিক আছে বললে তবেই আমি নিশ্চিন্তে সবাইকে বিরিয়ানি খেতে দিই। কিন্তু আজকে আপনি আমার মাকে যেভাবে অপমান করলেন, আমি আর কিছুতেই আমার হাতের বিরিয়ানি আপনার বাড়ির গেস্টদের খেতে দেব না। বলুন, বিরিয়ানি রান্না করতে আপনার কত টাকা খরচ হয়েছে? আমি সব দিয়ে দিচ্ছি। এরকম করো না দয়া করে, আমি জানতাম না এটা তোমার মা হয়। তুমি এরকম করো না, আমাকে ক্ষমা করে দাও। আজকে বিয়ে বাড়িতে আমার মান সম্মান রক্ষা করো। লতিকা, তুই দয়া করে তোর মেয়েকে বল না। এরকম করিস না মিতালি, আজকে ছোট দাদা বাবুর বউ ভাত, কেউ যেন কোনো রকমের বদনাম না করতে পারে। তুই বিরিয়ানির হাঁড়িগুলো নিয়ে যেতে দে। মাধুরী দেবী হাত জোড় করে লতিকা এবং তার মেয়ের কাছে ক্ষমা চায়। মাধুরী দেবী বিরিয়ানির হাঁড়িগুলো নিয়ে সেখান থেকে চলে যায়। অনুষ্ঠান বাড়িতে সকলেই মিতালির হাতের তৈরি বিরিয়ানি খেয়ে খুবই প্রশংসা করে। সেই অনুষ্ঠানে একটা অনেক বড় 5 স্টার হোটেলের মালিকও নিমন্ত্রিত ছিল। মিতালির হাতে রান্না খেয়ে সে মুগ্ধ হয়ে মিতালিকে তার রেস্টুরেন্টের শেফ হিসেবে নিয়োগ করে
এভাবেই মিতালি তার মায়ের সঙ্গে হাসি খুশি বসবাস করতে থাকে।